শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে 8টার সময় লাইভ করার কথা ছিল, কিন্তু প্রতিদিনই 8টার সময় লাইভ করি, কিন্তু আজকে 1 ঘন্টা পিছিয়ে 9টা করতে বাধ্য হলাম, কারণ একটা এক্সটেনশন বোর্ড বানাচ্ছিলাম। আমার 2টো এক্সটেনশন বোর্ড বানাতে লাগবে। কম্পিউটারটাকে যেই ঘরে বসে আমি ভিডিও করছি সেই ঘরে আমার কম্পিউটারটা ছিল, সেই কম্পিউটারটা সরিয়ে সামনের ঘরে নিয়ে যাব। সেই জন্য একটা এক্সটেনশন বোর্ড আর ইস্ত্রি করার জন্য একটা এক্সটেনশন বোর্ড, 2টো এক্সটেনশন বোর্ড বানাতে হবে। একটা বানানো হয়ে গেছে, একটা বানাচ্ছিলাম, এই জন্যই এখনও কমপ্লিট হয়নি, দেরি হলো। যাই হোক, আজকের আমার বিষয় ছিল, বলে দিয়েছিলাম সকালবেলাতেই, দুপুরবেলায় আর কি, যে আজকে আমার বিষয় হচ্ছে মহাভারতের কুন্তী চরিত্র। এখন মহাভারতের কুন্তী চরিত্র এটা কিন্তু একদিনে কমপ্লিট করা যাবে না, সে বিরাট। মানে আমি যদি ইন ডিটেলসে করতে থাকি তাহলে তো 8-10 দিন লাগবে, কিন্তু খুব ডিটেলিংয়ে গেলে হয়তো দু একজনের ভালো লাগতে পারে, কিন্তু এই ধরনের স্নেহাশিস পুরোটা থাকিস, তবে বেশিক্ষণ নেব না আজকে। কোনো দিন মানে 1 ঘন্টা, গতকাল 1 ঘন্টা 21 মিনিট করেছিলাম, আজকে একটু শর্ট করেই করব, কারণ কয়েকটা পার্টি করব। পুরোটা থাকিস। এই হোক, স্নেহাশিস আমার ক্লাসমেট, কলেজের বন্ধু, আমাদের কলেজের জেনারেল সেক্রেটারি ছিল ইউনিয়নের। তো আজকে কুন্তী চরিত্রটা আলোচনা করব। কুন্তী চরিত্রটা যদি ডিটেলসে আলোচনা করতে হয় তাহলে আপনার ছাপা পৃষ্ঠার 100 পৃষ্ঠার মতন হবে, সেটা সম্ভব না। সেটা করতে গেলে 1 মাস লেগে যাবে, ধৈর্যচ্যুতি হবে, এত ডিটেলিংয়ে যাব না। আর প্রত্যেকের তো সেটা ভালো লাগবে না। 2-1 জন যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েন বা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন তাদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ইন জেনারেল ঘাম হয়ে যাচ্ছে আসলে। ভীষণ ফ্যান অফ করে করতে হয় তো, যাতে ফ্যানের সাউন্ডটা না ঢোকে। যাই হোক, তো একটু সংক্ষেপেই করব, যা সকলের মতন করে সহজ সরল করে করব, যাতে বাচ্চারাও বুঝতে পারে বা কিশোরীরা বুঝতে পারে, সকলেই বুঝতে পারে, সব ধরনের কোয়ালিফিকেশনের লোকরাই বুঝতে পারে। এইভাবেই আমি সহজ সরলভাবেই কুন্তী চরিত্রটা আজকে বর্ণনা করব। তারপরে মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে বিভিন্ন সময় মহাভারত বা রামায়ণ এগুলো নিয়ে আলোচনা করব, বর্তমান সমাজের সঙ্গে তুলনা করে রামায়ণ বা মহাভারত, বিশেষত মহাভারত কতটা মানে বাস্তবের সঙ্গে সম্পর্কযুক্ত, এইগুলো কিছু বিশ্লেষণ করব। আমি নিজে ইঞ্জিনিয়ার, আমার বন্ধু স্নেহাশিস সেও আমার ইঞ্জিনিয়ার। যাই হোক, হয়তো ভাবছে যে ইঞ্জিনিয়ার হয়ে ও সাহিত্য নিয়ে আবার আলোচনা করতে শুরু করেছে। তো কুন্তীকে নিয়ে বলার আগেই বলতে হয় যে পুণ্যবতী 5 কন্যা, আমাদের ভারতীয় পুরাণে পুণ্যবতী 5 কন্যা, শাস্ত্রকাররা বলে থাকেন যাদের কথা সকালে উঠেই স্মরণ করতে হয়, শাস্ত্রকাররা যাদের কথা সকালে উঠেই স্মরণ করতে বলেছেন, সেই পুণ্যবতী 5 কন্যা হলেন অহল্যা, মন্দোদরী, তারা, কুন্তী এবং দ্রৌপদী। তাহলে পুণ্যবতী 5 কন্যা কে হচ্ছে? অহল্যা, মন্দোদরী যিনি রাবণের বউ ছিলেন, তারা, কুন্তী এবং দ্রৌপদী। তো এই 5টা নামের মধ্যে অন্য 3টে নাম, প্রথম 3টে নাম আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু শেষ 2টো নাম যে কুন্তী এবং দ্রৌপদী, অর্থাৎ শাশুড়ি এবং বৌমা, কুন্তী ছিলেন দ্রৌপদীর শাশুড়ি। এই শাশুড়ি এবং বৌমা সম্পর্কে কিন্তু, এবং এদেরকে বলা হচ্ছে, এই 5 জনকেই বলা হচ্ছে যে এরা হচ্ছে সতী সাবিত্রী নারী। এদের কথা ঘুম থেকে উঠেই স্মরণ করতে হয়, তাতে পুণ্য লাভ হয়। তাহলে সতী সাবিত্রী বলতে আমরা যেটা সাধারণত বুঝি, যে নারীর একজনই শয্যাসঙ্গী থাকবে তাকেই আমরা সতী সাবিত্রী বলি। একজনের বেশি হলে সৈরিণী, 3 জন হলে বোধহয় সৈরিণী, 5 জন হয়ে গেলে বোধহয় সৈরিণীর পরেরটা যেটা আর কি যৌনকর্মী এখন বলা হয়, সেই উপাধি দেওয়া হয়, বারবণিতা। যাই হোক, তো এরা 2 জন মানে এই শাশুড়ি এবং বৌমা কুন্তী এবং দ্রৌপদী, এরা 2 জনের একজনও কিন্তু মাত্র একজনের সঙ্গে শয্যাসঙ্গিনী হননি, 5টা পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছিলেন দ্রৌপদী এবং কুন্তী। তা সত্ত্বেও এরাও কিন্তু যে পঞ্চনারীর কথা শাস্ত্রকারেরা স্মরণ করতে বলছেন ঘুম থেকে উঠেই সকালবেলা,
সেই পঞ্চনারীর মধ্যে এবং সতী সতী হিসাবে এই 5 জনের মধ্যে এই 2 জনও কিন্তু স্থান করে নিয়েছেন। কেন আমি সেটা নিয়েই আলোচনা করব। মূলত আজকের আমি কুন্তী নিয়েই আলোচনা করব। কুন্তী নিয়ে আলোচনা করতে করতে কিন্তু বললাম যে কুন্তী অনেকটা ভাস্ট সিলেবাস, অনেক বড়, একদিনে সম্ভব হবে না, ছোট করে আজকে একটা করব, তারপরে যদি কোনোদিন মনে করি দ্রৌপদী নিয়েও করতে পারি। এখন তাহলে কি ঘটনার পরিপ্রেক্ষিতে কুন্তীকে 5 জনের শয্যাসঙ্গী হতে হয়েছিল? সেটা কি কুন্তীর নিজের স্বভাবের জন্য, নিজের চুলবুল স্বভাব, মানে পুরুষ দেখলেই চুকচুক করে, যখন আমরা বলি না অনেক পুরুষ আছে নারী দেখলে চুকচুক করে, সেরকম পুরুষ দেখলেই চুকচুক করে, এই ধরনের বা চুলবুলের স্বভাব যেটা মাদ্রির ছিল, হ্যাঁ, তো সেই কারণেই কি কুন্তীকে 5 জনের শয্যাসঙ্গী হতে হয়েছিল, না অন্য কোনো কারণ ছিল, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করেছিল? সেইটা নিয়ে আজকের আলোচনা। প্রথম থেকেই যদি আপনারা, জানি না আপনারা মহাভারত, রামায়ণ মহাভারত সবাই পড়েছেন, হয়তো ছোট বই পড়েছেন, কেউ ছোট বই পড়েছেন, কেউ মাঝারি পড়েছেন, কেউ বড় বই পড়ে থাকতে পারেন, কিন্তু রামায়ণ মহাভারত আমরা সকলেই জানি। আরও আমরা এই কারণে জানি যে আমাদের টিভিতেও কিন্তু রামায়ণ মহাভারত হয়েছে, ধারাবাহিকভাবে বিশালভাবে হয়েছে। সেই হিসাবে রামায়ণ মহাভারত সম্পর্কে আমরা পড়ে না থাকলেও আমরা কিন্তু ওই রামায়ণ মহাভারত সিরিয়াল দেখেও আমরা এই সম্বন্ধে জানি। তো যাই হোক, কিছুটা জানি। এখন কথা হচ্ছে যে কুন্তীর চরিত্র, যদি আমি যেভাবে দেখছি কুন্তীর চরিত্রকে, কুন্তীর চরিত্র বিশ্লেষণ করতে গেলে আমি প্রথমেই বলবো কুন্তী ছিলেন একজন আজীবন দুঃখী নারী। কুন্তী সারাটা জীবনই করুণ, কুন্তীর আগাগোড়া করুণ, হ্যাঁ, এবং কুন্তী ছিলেন একজন প্রচণ্ড পার্সোনালিটিযুক্ত মহিলা এবং অপরূপা সুন্দরী। এবার আপনারা বলতে পারেন যে কুন্তীর আপনি কেন এইভাবে বলছেন যে আজীবন তার সে একজন দুঃখী নারী, তার করুণ কাহিনী? হ্যাঁ, নিশ্চয়ই, সেটা আমি ব্যাখ্যা করছি। কুন্তীর বাবা ছিলেন, কুন্তীর বাবা আপনারা সকলেই হয়তো জানেন যে কুন্তীর বাবা ছিলেন কুন্তীভোজ। কুন্তীভোজ ছিলেন কুন্তীর পিতা, কিন্তু সকলে হয়তো এটা জানেন না যে কুন্তী কিন্তু কুন্তীভোজের নিজের পুত্রী ছিলেন না, উনি ছিলেন পালিত কন্যা। তা পালিতা কন্যা ছিলেন। কুন্তীর আরেকটা নাম হচ্ছে পৃথা। কুন্তীর আরেকটা নাম পৃথা। পৃথা পরবর্তীকালে কুন্তীভোজের কন্যা হিসাবে, কুন্তী হিসাবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। বেশিরভাগ আমরা কুন্তী নামটাই জানি, পৃথা নামটা আমরা জানি না, বেশিরভাগ মানুষই জানি না। সেই জানানোর উদ্দেশ্যেই আমার যারা শ্রোতা, মানে আমার যারা দর্শক, তাদেরকে জানানোর উদ্দেশ্যেই বললাম কুন্তীর কিন্তু আরেকটা নাম পৃথা, অর্থাৎ প্রথম কিন্তু তিনি পৃথাই ছিলেন, পরবর্তীকালে তিনি কুন্তী নাম নিয়েছিলেন, যেহেতু কুন্তীভোজের কাছে তাকে দত্তক দেওয়া হয়েছিল। এখন দেখুন, কুন্তী ছিলেন কৃষ্ণের পিসি। কৃষ্ণের বাবা কে ছিল? কৃষ্ণের বাবা ছিল বসুদেব। বসুদেব কৃষ্ণের বাবা ছিল, এবং কৃষ্ণের বাবা যদি বসুদেব থাকে, আর বসুদেবের বাবা ছিল কে? আর্যকসুর। তাহলে কিভাবে পিসি হচ্ছে? তাহলে বসুদেবের বাবা যদি আর্যকসুর হয়, তাহলে কুন্তী কিভাবে কৃষ্ণের নিজের পিসি হচ্ছে? কৃষ্ণের কিন্তু 5 জন নিজের পিসি ছিল, অর্থাৎ বসুদেবের 5 জন বোন ছিল। কুন্তীর দিদি, কুন্তী বড় মেয়ে। তো কুন্তী আর্যকসুরের প্রথম কন্যা কুন্তী বসুদেবের দিদি ছিলেন। তাহলে কুন্তীর বাবা, কুন্তীর অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ফাদার, মানে বসুদেবের মানে আর্যকসুরের ঔরসেই কিন্তু কুন্তীর জন্ম হয়েছিল। এবং কুন্তীর বাবা আর্যকসুরের একজন খুব প্রিয় বন্ধু ছিলেন, যিনি হচ্ছেন কুন্তীভোজ মহারাজ, যার কোনো সন্তান ছিল না, এবং তার বন্ধুর সঙ্গে এতটাই মাখো সম্পর্ক ছিল যে বন্ধু দম্পতি কুন্তীভোজ এবং তার স্ত্রী, এই বন্ধু দম্পতির মাতৃত্ব বা পিতৃত্বের ক্ষুধা মিটানোর জন্য, সন্তানের ক্ষুধা মিটানোর জন্য তিনি তার মেয়েকে দত্তক দিয়ে দিয়েছিলেন। তার মেয়েকে কুন্তীভোজের কাছে বন্ধুত্ব রক্ষার জন্য দত্তক দিয়ে দিয়েছিলেন।
আপনারা হয়তো দত্তক দিয়েছিলেন, তাহলে আপনি করুণ করুণ বলছেন কেন? হ্যাঁ, কুন্তী ভোজ তো একজন রাজা, সেও তো রাজা, সেখানেও তো সে কুন্তী তো আদরের সঙ্গেই পালিত হয়েছে। হ্যাঁ, এই কারণেই বলছি, কুন্তিকে যখন দত্তক দিয়েছিলেন তখন কিন্তু কুন্তির বোধ হয়ে গেছে, পুতুল খেলার বয়স হয়ে গেছে। কুন্তি যখন পুতুল খেলার বয়স হয়ে গেছে, অর্থাৎ কুন্তিকে এইটুকু অবস্থায় দেননি যে 6 মাস বয়স কি 8 মাস বয়স, কথা বলতে শেখেনি, বোধ হয়নি, তখন দিয়ে দিলে যার কাছে দেবে তাকেই মা বাবা হিসাবে মেনে নেবে, জানবে। তাহলে কুন্তি যখন তার বোধ বুদ্ধি হয়ে গেছে, যখন সে পুতুল খেলে বাড়িতে, তার মানে তার অ্যাটলিস্ট 6-7 বছর বয়স হয়েছে। তাহলে 6-7 বছর ধরে সে যাকে বাবা এবং মা হিসাবে দেখেছে, এবং প্রথমা কন্যা, তার মানে প্রথমা কন্যার তো আদর অনেক বেশি হবে, বসুদেবের দিদি। হ্যাঁ, তো তাহলে এমন একটা সময় কুন্তিকে দিয়ে দেওয়া হলো যে সময় কুন্তির বোধ বুদ্ধি হয়ে গেছে, অর্থাৎ কুন্তি আরেকটা বাড়িতে চলে গেলেন। এখন বিষয়টা হচ্ছে যে মেয়েদের যেহেতু বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে যেতে হয়, এবং বিবাহটা একটু বেশি বয়সেই হয়, অন্ততপক্ষে এখন তো তাই হয়, অতীতে বাচ্চাকালেও হতো, বাচ্চাকালে যেত না। 5-6 বছর বয়সে যদি বিবাহ হতো, তখনও কিন্তু সে বিবাহটা হওয়ার পরে মেয়েটি কিন্তু বাড়িতেই, নিজের বাপের বাড়িতেই থেকে যেত, তারপর তার পিরিয়ড হয়ে যাওয়ার পরে কিন্তু শ্বশুরবাড়িতে যেত। এটাই মোটামুটি রীতি ছিল। তার পিরিয়ড হওয়া মানেই 12, 13, 14 এরকম বয়স, তাহলে 12, 13, 14 বছর বয়স পর্যন্ত কিন্তু সে নিজের বাড়িতে থাকতো, তারপরে সে চলে যেত অন্যের বাড়িতে। তাহলে 12-13 বছর ধরে একটা অভ্যাস যার হচ্ছে, নতুন একটা বাড়িতে গিয়ে নতুন করে কিন্তু তাকে এই যে অ্যাডজাস্ট করার ক্ষমতা, মেয়েদের কিন্তু এটা সহজাত, তার জন্য মেয়েরা সহজেই অ্যাডজাস্ট করতে পারে। তো কুন্তিকেও কিন্তু সেই সহজাত যেহেতু মেয়েদের গুণ ছিল, এবং এই আজকের দিনে ভাবতে পারেন মহাভারত কবে লেখা হয়েছে ধারণা নেই, 2000 কি 2500 বছর আগে যদি মহাভারত লেখা হয়ে থাকে, তাহলে সেই সময় এত সহজে দিয়ে দিচ্ছেন একটা মেয়েকে। কিন্তু আজকের দিনের কোনো মহিলারা যদি দেখে থাকেন বা দেখবেন, তারা ভাবুন তো, আপনাকে 6-7 বছর বয়সে আপনার বাবা দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছে। মানুষকে দান করা যায় নাকি? এর কি পণ্য বা গরু ছাগল পশু, যে আমার ছাগল আমি দিয়ে দিলাম, আমার গরু আমি দিয়ে দিলাম, হ্যাঁ, বা আমার একটা ট্রানজিস্টার, বা আমার একটা টিভি, আমার কম্পিউটার, বা আমার একটা কোনো কিছু গুডস আমি বন্ধুকে দিয়ে দিলাম, সেটা দেওয়া আর মানুষকে দেওয়া কিন্তু এক জিনিস নয়। তার মনস্তত্ত্বের উপর চাপ পড়ে, তার মাথা, তার সাইকোলজিক্যালি তার মানসিক চাপ পড়ে। তো এমন অবস্থায় কুন্তিকে দিয়ে দেওয়া হলো আর্যকসুর তার বন্ধুত্ব রক্ষা করার জন্য দিয়ে দিল বন্ধু কুন্তী ভোজের কাছে। তাহলে দেখুন, শুরুতেই তার বাবা তার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করলো না, বাবা বা মাও আটকাতে পারত। তাহলে বাবা বা মা একটি মেয়ের সঙ্গে কিন্তু অবিচার করলো, সে বন্ধুত্ব রক্ষার জন্য তার বন্ধুর পিতৃত্ব বা মাতৃত্ব, দম্পতির বা সন্তানের ক্ষুধা মেটানোর জন্য একটা মেয়ে, তাকে নিয়ে কিন্তু ভাবা হলো না, কুন্তিকে নিয়ে ভাবা হলো না, কুন্তির মনের উপর কী চাপ পড়তে পারে সেটা নিয়ে কিন্তু ভাবা হলো না। এই জন্যে আমি বলছি যে কুন্তির জীবনটা শুরুর থেকেই দুঃখে, তার বাপের বাড়িতে সে বঞ্চিত বা লাঞ্ছিত বা অবহেলিত, যেভাবে বলা যায়। এবারে আসুন শ্বশুরবাড়িতে সে কী হলো? শ্বশুরবাড়িতে আসার পরে তিনি পাণ্ডুকে বিয়ে করে এলেন। তাহলে বিয়ে যখন তিনি প্রথমে করলেন, তখন তিনি একজন মহারাজকে বিয়ে করলেন, এবং বড় রাজা তাকে বিয়ে করলেন। কিন্তু বিয়ে করার কিছুদিন বাদে, কয়েক বছর বাদেই পাণ্ডু মারা গেলেন। সেই সব নিয়ে আমি আলাদা করে এপিসোড করব, পাণ্ডু কীভাবে মারা গেলেন ইত্যাদি। তো তাহলে শ্বশুরবাড়িতেও কিন্তু সে সুখী হলো না। তিনি ছিলেন রাজরানী হিসাবে তার বিয়ে হলো, একটা রাজাকে বিয়ে হলো, কিন্তু 5টা পুত্র নাবালক পুত্রকে নিয়ে, 5টা নাবালক পুত্রকে নিয়ে তিনি তার ভাসুর ধৃতরাষ্ট্রের কন্ট্রোলে চলে গেলেন। ধৃতরাষ্ট্র তখন হয়ে গেল রাজা, বা তার গান্ধারী কন্ট্রোলে চলে গেলেন। তাহলে এই 5টা অসহায় পুত্রকে নিয়ে তিনি বাধ্য হচ্ছেন, এবং বারবার দুর্যোধন ইত্যাদি ধৃতরাষ্ট্রের যে 100 পুত্র, তার যে বড় ছেলে দুর্যোধন এবং দুঃশাসন, এরা প্রতিনিয়ত যে অত্যাচার করতো কুন্তির 5 পুত্রকে বা পাণ্ডুর 5 পুত্রকে,
হ্যাঁ, অনেক রকম অত্যাচার করেছে। ভীমকে বিষ খাইয়েছে, বিষ খাইয়ে ফেলে দিয়েছে সমুদ্রে। পরবর্তীকালে ভীম বেঁচে এসেছে, সে আলাদা কথা। তো বিভিন্ন রকম অত্যাচার করেছে, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। তার বৌমা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে গেছে ভরা রাজসভায়, তার কোনো প্রতিকার হয়নি। তাহলে শ্বশুরবাড়িতেও কিন্তু কুন্তী একেবারেই মানে কি বলবো, তার করুণ কাহিনী। এবারে আপনি আসুন মাঝ শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির মধ্য পিরিয়ডটা, অর্থাৎ যখন দত্তক কন্যা হিসাবে কুন্তিভোজ রাজার কাছে যখন উনি পালিত হচ্ছেন, সেই সময়টার কথা তাহলে বলি। হ্যাঁ, কুন্তিভোজ, রাজা কুন্তিভোজ তার সঙ্গে তাকে আদরের সঙ্গেই পালন করেছিলেন, তার কোনো কিছুই তিনি অত অপূর্ণ রাখেননি। কিন্তু রাজা কুন্তিভোজ কিন্তু কুন্তির সঙ্গে একটা বিরাট অন্যায় করে ফেলেছিলেন। এই বিরাট অন্যায় করার ফলেই কিন্তু সূর্যের ঔরসে কর্ণের জন্ম হয়। এই বিরাট একটা অন্যায় করেছিলেন, সেই বিষয়টা পরে আরও ডিটেলসে পরের দিন খুব বলবো। কিন্তু কিভাবে সূর্যের ঔরসে কুন্তী অন্তঃসত্ত্বা হলো বা কর্ণ হলো, হ্যাঁ, এবং কর্ণকে তিনি নিজের কাছে রাখতে পারলেন না, কুমারী অবস্থায় যেহেতু কর্ণ হয়েছিল। তাহলে মা তার সন্তানকে রাখতে পারছেন না। যারা দেখছেন তারা প্রত্যেকেই তো পিতা সম্ভবত, বা যারা মাতা দেখছেন তারা তো জানেন সন্তানকে কাছে না রাখতে না পারলে তার কি দুঃখ। কেন এই কাহিনী হয়েছিল? আপনারা মহাভারতের দুর্বাসা মুনির কথা জানেন, যে দুর্বাসা এমন একজন মুনি ছিলেন যিনি ছিলেন বদরাগী। তিনি খুঁত খুঁজে বেড়াতেন এবং কথায় কথায় তিনি শাপ দিয়ে দিতেন। আর তখনকার দিনের মুনি ঋষিদের যারা ধ্যান করে অনেক বিদ্যা অর্জন করেছিল, অনেক শক্তি অর্জন করেছিল, সেই সমস্ত মুনি ঋষিরা শাপ দিলে কিন্তু সেটা লাগতো। মানে তখনকার দিনের কথা অনুযায়ী বলছি, আমি বিজ্ঞানের কথা মেনে বলছি না, যে বিজ্ঞান কি বলবে সেটা না, আমরা যেটা পড়ে এসছি সেই হিসাবে বলছি আর কি। যে এই দুর্বাসা মুনি হঠাৎ করে কারো ঘরে গিয়ে তিনি করতেন, অতিথি হতেন, যেতে গিয়ে অতিথি হতেন। এবং অতিথি হয়ে তিনি বলতেন যে আমি আপনার কাছে আজকে আপনার কাছে অতিথি হলাম, আপনার কাছে আমি থাকবো। অতিথি একদিন দুদিনের জন্য হতেন না, 6 মাস, 1 বছর, 2 বছর, ওনার ইচ্ছা মতন উনি অতিথি হতেন। এবং অতিথি হয়ে গিয়ে উনি প্রচণ্ড স্বেচ্ছাচারী ছিলেন। দুর্বাসা প্রচণ্ড স্বেচ্ছাচারী ছিলেন। পরবর্তী এপিসোডে আমি দুর্বাসা কীভাবে কুন্তির সঙ্গে কী করেছিল না করেছিল সেটা বলবো, আজকে বলবো না। তো দুর্বাসা হঠাৎ এসে কুন্তিভোজ রাজার কাছে এসে বললেন যে আমি আপনার আতিথেয়তা নিতে এসেছি, কিন্তু আমার কিছু নিয়ম আছে। আমি যখন তখন ঘর থেকে বেরোবো, যখন তখন ঢুকবো, আমি এই যে যখন তখন যাবো, যখন তখন ঢুকবো, এই যে স্বেচ্ছাচারিতা করবো, এটা কেউ কোনো বাধা দিতে পারবে না। কেউ এমন কিছু করবে না যাতে তার অপরাধ হয়, আমার চোখে অপরাধ হয়। আমি দুর্বাসা, আমি নিজে অপরাধ করছি, সেইটাই যদি কেউ কিছু বলে তাহলে সেটা আমার চোখে অপরাধ যাতে না হয়, সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি এইভাবে করবো। আমাকে আমার যাতায়াতের ব্যাপারে কিন্তু কেউ কোনো নাক গলাতে পারবেন না। এবারে আপনি বলুন যে আপনি আমার এই শর্তে রাজি আছেন কিনা। এবার রাজা যদি বলে, এ তো শাকের করা, দুদিকে কাটছে। রাজা যদি বলে না ভাই, আমাকে ক্ষমা করুন, আপনি যখন তখন আসবেন, যখন তখন যাবেন, এইভাবে আমি পারবো না। হ্যাঁ, আমি আপনাকে অতিথি হিসাবে বরণ করে নিতে পারছি না। এটা বললে কিন্তু অভিশাপ দেবে। এটা বললে যে আপনি ছাড়া পেয়ে গেলেন তা নয়, আপনাকে অভিশাপ দিয়ে দেবে, অভিশাপ দিয়ে ধ্বংস করে দেবে। আবার আপনি যদি বলেন না গুরুদেব বা প্রভু, আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন, আপনার সমস্ত দিক আমি দেখব, কোনো অসুবিধা হবে না, সেটাও বিপদ। কারণ এই দুর্বাসা যে কিসে খুদ ধরবে আর কিসে ধরবে না সে বোঝা মুশকিল। অর্থাৎ তাকে অতিথি হিসাবে নিলেও বিপদ, অতিথি হিসাবে না নিলেও বিপদ, না নিলে তো সঙ্গে সঙ্গে বিপদ, সঙ্গে সঙ্গে অভিশাপ হবে। নিলে তবু একটা সম্ভাবনা থাকে যদি তাকে যত্নার্থী করা যায়। এখন কুন্তী
এই যে কুন্তিভোজ রাজা, রাজার দরবারে কুন্তি কিন্তু একটা বিরাট দায়িত্ব পালন করতো। কুন্তি তখন সবেমাত্র কৈশোর থেকে যৌবনে পা দিচ্ছে, সবেমাত্র সে যুবতী হয়ে উঠতে শুরু করছে, মানে শিশু থেকে কিশোর, কিশোর থেকে আস্তে আস্তে সে পূর্ণ যৌবনবতী হয়নি, সে সবেমাত্র যৌবনে পা দিচ্ছে। এমন সবাই, সে কিন্তু গৃহিণীর মতন আচরণ করতো। সে শান্তশিষ্ট, ভীষণ পার্সোনালিটিযুক্ত, অপরূপা সুন্দরী এবং বিভিন্ন গুণের অধিকারী ছিল কুন্তি। হ্যাঁ, তাই কুন্তির উপর একটা আস্থা ছিল মহারাজের, যে কুন্তিকে যদি দায়িত্ব দিই, দুর্বাসাকে দেখাশোনা করার দায়িত্ব যদি কুন্তিকে দিই, তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি। কারণ দুর্বাসা রেগে গেলে তো শুধু একা কুন্তিকে, মানে যে তার পরিষেবা করছে শুধু তাকে সব দেবে না, রাজাকেও তো দেবে। তাই কুন্তি শরণাপন্ন হলো এবং দুর্বাসাকে বলল যে মুনিবর, আমার একটি অতি সুলক্ষণা মেয়ে আছে, অতীব সুন্দরী, ভীষণ মিষ্ট স্বভাব, ভীষণ ভালো ব্যবহার, লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, ভীষণ যত্নার্থী করতে পারে, সেবা করা হয় না। আমার একটি মেয়ে আছে, সেই মেয়েটি আপনার দেখাশোনা করবে। বাবু, আপনি আমার এখানে থাকুন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার সেবা যত্ন খুব ভালোভাবেই আমরা করব এবং এটার দায়িত্বে থাকবে আমার কন্যা কুন্তি, মানে পৃথা। এই বলে তাকে, তার আতিথ্যটাকে স্বীকার করে নিয়ে এবার সে কুন্তির কাছে গেছে। কুন্তিকে বলতে গেছে যে কুন্তিমা অপরাধ করেছে, তো এই যে অপরাধ করেছে, বাঘের মুখে ফেলে দিচ্ছে, কুন্তিকে বাঘের মুখে ফেলে দিচ্ছে, তাই তো তার মনের মধ্যে তো অপরাধ তো এরম করছে, মানে উল্টাপাল্টা করছে। এবার কুন্তির কাছে গেছে, কুন্তির কাছে গিয়ে তো তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। হ্যাঁ, কুন্তির কাছে গিয়ে বোঝাচ্ছে, মা এরকম ব্যাপার, দুর্বাসা এসছে, দুর্বাসা কী ধরনের বদ্রাগী সেইটা কুন্তিকে বোঝাচ্ছে, যাতে কুন্তির যখন সেবা যত্ন করবে দুর্বাসার, যাতে কোনো ভুলচুক না হয়, সেই কারণে দুর্বাসা কী ধরনের বদ্রাগী, কী ধরনের কি, তাকে ডিটেলিংটা আমি সেই ডিটেলিংয়ে যাচ্ছি না, তাহলে বোরিং হয়ে যাবে। সেই ডিটেলিংটা সে কুন্তির কাছে গিয়ে করছে এবং তার মনের মধ্যে তো অপরাধ বোধ হচ্ছে। হ্যাঁ, এবং কুন্তি একজন সুন্দরী মহিলা, অতীব সুন্দরী মহিলা এবং সদ্য যুবতী হতে চলেছে, তার সৌন্দর্যকেও কাজে লাগাচ্ছে। একটা কুৎসিত মহিলা যদি এসে, মানে কুৎসিত মহিলা হোক বা পুরুষ হোক, সে যদি এসে মানে সেবা যত্ন করে, তার সেবা যত্ন নিতে ভালো লাগবে, নাকি একটা সুন্দরী মহিলা বা সুন্দরী পুরুষ হলে ভালো লাগবে? স্বাভাবিক, সুন্দর মুখের সর্বত্র জয়। তো তার কুন্তির সৌন্দর্যকেও সে ব্যবহার করছে দুর্বাসা মুনির সন্তুষ্টি পাওয়ার জন্য, দুর্বাসা মুনিকে তুষ্ট করার জন্য কুন্তির সৌন্দর্যকেও কিন্তু একজন বাবা হিসাবে সে ব্যবহার করছে। আবার তার মনে ভয় যে আমার এই সুন্দরী কন্যাকে আমি দুর্বাসার হাতে, মানে ওই দুর্বৃত্ত বা বাঘের মুখে ছেড়ে দিয়েছি শিকার, সফট শিকার, নরম শিকার হিসাবে। এবারে দুর্বাসা কি করবে? দুর্বাসা কিছু করলে তো কোনো ক্ষমতা নেই। দুর্বাসা যদি কুন্তির সঙ্গে কিছু করে ফেলে, তাহলে কুন্তিভোজ কিচ্ছু করতে পারবে না। তো সেই জন্য কুন্তিকে সে আগের থেকে বলে দিচ্ছে, দুর্বাসা এই বদলোক, আর তুমি মা, তুমি কিন্তু খুব সুন্দরী, তুমি খুব সুন্দরী এবং তোমার সৌন্দর্য, অর্থাৎ একদিকে তার সৌন্দর্যকে ব্যবহার করছে দুর্বাসাকে তুষ্ট করার জন্য, আরেকদিকে কুন্তিকে বুঝিয়ে দিচ্ছে তুমি কিন্তু খুব সুন্দরী, তুমি সেইভাবেই চলাফেরা করবে যাতে দুর্বাসা তোমার দিকে হাত দেওয়ার সাহস না পায়। দুর্বাসা যাতে তোমার দিকে অন্য এমনি সেবা নিক, এমনি সেবা যত্ন নিচ্ছে নি, কিন্তু তোমাকে অন্য কোনোভাবে ব্যবহার করার, মানে তোমার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তোমার দিকে অন্যভাবে যাতে এগোতে না পারে, সেইভাবে কিন্তু তোমাকে দুর্বাসার সঙ্গে কথাবার্তা বলতে হবে, মানে সেই পার্সোনালিটিটা রাখতে হবে যাতে দুর্বাসা ভয়ে কিছু না করে। এবং সেটাই হয়েছিল। কুন্তির পার্সোনালিটিতে, কুন্তির ব্যবহারে, কুন্তির পার্সোনালিটিতে কিন্তু দুর্বাসা কোনোদিনও তাকে কোনো কুপ্রস্তাব দেওয়া বা কুকাজ করার সাহস পায়নি। দুর্বাসা 1 বছর ধরে দুর্বাসা ছিল, 1 বছর ছিল কুন্তির কাছে। কুন্তি তার পাশের ঘরেই থাকতো, যখন তখন বেরিয়ে যেত। আজকে বেরিয়ে যাওয়ার সময় বলতো আজকে আমি তাড়াতাড়ি আসবো বললে সে আসতো 2 দিন পরে, আর কোনোদিন বলতো আমি 2 দিন পরে আসবো, তো সঙ্গে সঙ্গে চলে আসতো কিছুক্ষণ পরেই। এমন খাবার মানে সে বায়না করতো যেসব খাবার দাবার মানে দুষ্প্রাপ্য, পাওয়া যায় না, সেইগুলো কিন্তু বলার আগেই কুন্তি এসে দিয়ে দিত। কুন্তির এতটাই
মানে জ্ঞান ছিল, সমস্ত কিছু তার সাজ সরঞ্জাম করে রাখতো, দুর্বাসা বলতে না বলতে সেগুলো সাপ্লাই দিয়ে দিত। তো 1 বছর ধরে দুর্বাসা প্রচুর অত্যাচার করেছে কুন্তির উপরে, এবং কুন্তিকে বিভিন্ন ঠাড়ে ঠোড়ে কোনো কিছুতেই, মানে কুন্তি তখনকার দিনে সতীত্বের একটা বিরাট মূল্য ছিল, এবং সতীত্বেরও বিরাট একটা মানে শক্তি ছিল, ক্ষমতা ছিল। সতী নারীকে ভয় পেত পুরুষরা। তাই দুর্বাসা কুন্তিকে নিজে কিছু সর্বনাশ করতে পারেনি, কিন্তু বর দিয়ে সর্বনাশ করলো, একটা বর দিয়ে। যাই হোক, তো 1 বছর পরে কুন্তি যখন কোনো খুঁত খুঁজে পেল না, তখন কুন্তিকে বললো যে তোমার এই এতে, মানে তোমার এই সেবায় আমি খুব খুশি হয়েছি, তুমি বলো আমার থেকে কি বর চাও, তুমি আমার থেকে একটা বর চাও, আমি তোমাকে বর দেবো। কুন্তি বলে যে আপনি খুশি হয়েছেন এটাই আমার কাছে বড় কথা, এটা তো আমার কর্তব্য, আমি আপনাকে সেবা করেছি, এটা আমার কর্তব্য। আপনি খুশি হয়েছেন, আমার পিতা খুশি হয়েছে, এটাই আমার কাছে বিরাট পাওনা। আপনি খুশি হয়েছেন, আমার পিতা খুশি হয়েছে, আমার কোনো বরের দরকার নেই, আমার আপনার কাছে কিচ্ছু চাহিদা নেই। আপনি যে খুশি হয়েছেন এতেই আমি খুশি, এবং আমার বাবাও যে খুশি হয়েছে তাতেই আমি খুশি। তাই জন্য আমি যা করেছি এটা আমার কর্তব্য, আমার কিছু চাওয়ার নেই। এই যে নিষ্কাম ব্যবহার, কুন্তির এই নিষ্কাম ব্যবহারে দুর্বাসা আরও খুশি হয়ে গেছে। কুন্তি লোভের মতন তো চেয়ে বসেনি, এটা দাও ওটা দাও সেটা দাও, লোভের বসে চেয়ে বসেনি। তো তার এই নিষ্কাম ব্যবহারে দুর্বাসা আরও খুশি হয়েছে, এবং আরও খুশি হয়ে তাকে বলছে ঠিক আছে তোমাকে বর নিতে হবে না, কিন্তু তোমাকে আমি এমন কিছু দেব যেটা মানুষের কাছে এমন একটা তোমাকে মন্ত্র দেব, যে মন্ত্রের সাহায্যে মানে তুমি একটা মানুষ পেতে পারে না এরকম দুষ্প্রাপ্য জিনিস তুমি পাবে, এমন বর তোমাকে আমি দেবো, মানে এমন জিনিস তোমাকে দেবো বলে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, যে মন্ত্রের দ্বারা তুমি যে কোনো দেবতাকে যে কোনো সময় ডেকে আনতে পারবে, সে নিষ্কামভাবেই হোক সকামভাবেই হোক, যেমন খুশি হোক, সে তারা ভিতর মতো আচরণ করবে, মানে যা বলবে তাই করবে। এইভাবে তাকে একটা বর দিল যে কোনো এই মন্ত্রের মাধ্যমে তুমি যে দেবতাকে ডাকবে সেই দেবতায় তোমার বশীভূত হয়ে যাবে, এবং কামনা ছাড়াই হোক আর মানে সকামভাবেই হোক, এই মন্ত্র বলে যে কোনো দেবতা তোমার বাধা পড়বে। তো মানে তোমার ভিত্তির মতন আচরণ করবে, এই ধরনের এরকম একটা বর দিলেন। কিন্তু এরকম বর কেন দিলেন? এরকম বর দেওয়ার উদ্দেশ্য আছে, বদমাইশি করে বর দিয়েছেন, নিজে কিছু করতে পারেনি তো, তাহলে এমন একটা বর দিই যাতে সবাই মিলে কুন্তিকে, সব দেবতা মিলে ভোগ করে। মানে বলে না, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এই মণিহার আমার নাহি সাজে, একটা গান আছে না, এই মণিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। ঠিক সেইভাবেই যৌবনবতী কুন্তিকে এমন একটা বর দিয়ে গেলেন যে তখন কিন্তু কুন্তির মনে একটা অদ্ভুত কিন্তু একটা মানে উতাল পাতাল হচ্ছে। সবে যৌবনে আসা একটি মহিলা, হ্যাঁ, তাকে এমন একটি বর দিয়েছেন যে কোনো দেবতাকে সে ডেকে নিতে পারে। তাহলে এটা তো ঠিকই, পুরুষ বলুন মহিলা বলুন, আমরা পুরুষেরা নিশ্চয়ই সুন্দরী মহিলার মানে যখন আমার যৌবন হয়, বাচ্চাকালে সেটা হবে না, বাচ্চাকালে সেই বোধ ছেলে মেয়ে বোধ সমানই থাকে, মেয়ে ছেলে আলাদা হয় না, কিন্তু যখন একটা পুরুষের যৌবন আসে তখন সে একটা সুন্দরী নারীর দ্বারা আকৃষ্ট হতে থাকে, সেই সুন্দরী নারীকে পেতে চায়, হ্যাঁ, তাকে সঙ্গী হিসাবে পেতে চায়। সিমিলারলি একটা নারীও যখন তার যৌবন আসে, সে তার একটা সুন্দর পুরুষ, একজন বীর, মানে একজন বলশালী বীর হিরোর মতন। নারীর চাহিদা পুরুষের চাহিদা তো একদম বিপরীত। পুরুষ চাইবে কোমল মহিলা, নরম স্বভাবের মহিলা, আর মহিলা চাইবে একজন শক্তপোক্ত পুরুষ, হ্যাঁ, যে একজন হিরো। সেক্ষেত্রে একজন মানুষ, অথচ কুন্তিকে বর দিয়েছে সে দেবতাকেও ডেকে আনতে পারবে। আপনারা ভেবে দেখুন, আমি মহিলাদের উদ্দেশ্যে বিশেষত বলছি বা সকলের উদ্দেশ্যে বলছি, যে আমরা সিনেমা আর্টিস্টদের মানে সাধারণ মহিলারা যদি ভাবে যে সিনেমা আর্টিস্টদের মনে মনে, আমি তো মহিলা না আমি বলতে পারবো না, কিন্তু মনে মনে কীভাবে কী কল্পনা করে তাদের ফ্যান হয়ে যায়, হ্যাঁ, তারা তো মানুষ। ধরুন দেব, উত্তম কুমার, আমাদের সময় না, আমার বাবাদের সময় উত্তম কুমার, আমাদের সময়
অমিতাভ বচ্চন ইত্যাদি, এরাও আমাদের থেকে সিনিয়র, বা এখনকার দেব টেপকে আমরাও পেয়েছি। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তাহলে কুন্তী যে কোনো দেবতাকে ডেকে আনতে পারে। তাহলে কুন্তী সদ্য যৌবনে এমনি উসকুস থাকে, মানে সদ্য যখন যৌবন আসছে, পুরুষ হোক নারী হোক, অনেক কিছু অজানা অচেনা, শরীরে অনেক রকম পরিবর্তন হচ্ছে, না জানলেও শরীরই বলে দেয়। কুকুর বিড়ালকে কি কেউ কিছু শেখায়? কুকুর বিড়াল পশুকে কি কেউ কিছু শেখায়? কিন্তু তারা তো করে। হ্যাঁ, তো মানুষের ক্ষেত্রে নয়, মানুষ শিক্ষা পায় সিনিয়রদের থেকে, কিন্তু সহজাত, আমাদের সহজাত থেকে আমাদের শিক্ষাতে লাগে না, এটা অটোমেটিক হয়ে যায়। তো কুন্তী সদ্য যৌবনে পৌঁছাচ্ছে, সেই সময় তাকে এমন একটা বর দিয়ে দিচ্ছে যে কোনো দেবতাকে ডেকে আনতে পারে। তার তাহলে শরীরে তখন কি উত্তেজনা, কী ধরনের কি আসতে পারে, সে তো ঋতুমতি হতে শুরু করছে। এই চিন্তাভাবনার থেকেই তো শরীরে হরমোনের ক্ষরণগুলো শুরু হয়। এখানে যদি বিজ্ঞানেও চলে আসি, যখনই সে এই ধরনের চিন্তাভাবনা করছে, তার সে সেক্সুয়াল হরমোনগুলো তো তখন সেগুলো ক্ষরণ হতে শুরু করে। এবং তার এবং এই যে বরটা দিয়েছে, এই বরটা সত্যি না মিথ্যা, এটা পরখ করারও তো একটা ব্যাপার আছে। উনি আমাকে বললেন আমি যে কোনো দেবতাকে ডেকে আনতে পারবো, সত্যিই কি পারবো? আচ্ছা দেখি তো। এই করতে করতে একদিন সকালবেলা যখন সূর্য সবে উঠেছে, উনি সূর্যকে ডেকে বসেন। তারপর সূর্য এসে কী করেছিল, হ্যাঁ, সেইটা নিয়ে পরে বলবো, আজকে আর বলছি না। সূর্যকে এক প্রকার জোর করে, হ্যাঁ, সূর্যকে কী করেছিল, সূর্যের সঙ্গে কী কথাবার্তা হয়েছিল ইত্যাদি, এই ডিটেলিংটা আগামী দিন করব। আজকে শুধু এইটুকুই বললাম যে কুন্তী একজন ভীষণ দুঃখী নারী, রাজার ঘরে জন্মালেও ভীষণ দুঃখী নারী। সংক্ষেপে বলতে গেলে, শৈশবে যার কাছে জন্মালো, যে তার পিতা, মানে বায়োলজিক্যাল পিতা, সে তাকে 7-8 বছর বয়সে বন্ধুর কাছে দান করে দিল। বন্ধুও সেকে পালন করলো, আবার দুর্বাসা মুনির মতন বাঘের কাছে দিয়ে দিল। তার যখন বিয়ে হলো, শ্বশুরবাড়িতে যাওয়া কিছুদিনের মধ্যে সে তার স্বামীকে হারালো। তারপরে সে অসহায় বাচ্চাদের নিয়ে ভাসুরের সঙ্গে থাকতে বাধ্য হলো। তো টোটালটাই যদি দেখা যায়, এবং সে একটা পুত্র লাভ করেছিল কুমারী অবস্থায়, কর্ণ। সেই কর্ণকে সে নিজের কাছে রাখতে পারেনি। একটা মায়ের কাছে সেটা যে কত বড় যন্ত্রণা, সমাজের ভয়ে, কুমারী মা হয়েছে বলে সমাজের ভয়ে সেই পুত্রকে গঙ্গায় তাকে দিয়ে আসতে হয়েছে, নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, যদিও সূর্যর থেকে নিয়েছিল যে বাচ্চার এটা নিয়েছিল যে বাচ্চা যে হবে, সেই বাচ্চার দায়িত্ব তোমাকে নিতে হবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। তারপরেই কুন্তী রাজি হয়েছিল, সেটা ডিটেলসে যাবো পরের দিন। তো এই যে কর্ণকে দিয়ে দিতে হলো, তারপরে নিজেরা ভাই ভাইয়ে লড়াই করছে, কর্ণ এবং অর্জুন লড়াই করছে, দুজনেই কুন্তীর ছেলে। জানে না, অর্জুনও জানে না, কর্ণও জানে না। তাহলে মায়ের কাছে এটা কত বড় দুঃখের যে জানে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তার মধ্যে 3 জন কুন্তীরই ছেলে, কর্ণও ছেলে, অথচ 2 ভাই লড়াই করছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কর্ণকে সে বলল যে ওরা তোর ভাই হয়। কর্ণ বলল না, তোমার 5 পুত্রই থাকবে, হয় অর্জুনকে নিয়ে 5 পুত্র, অথবা আমাকে নিয়ে 5 পুত্র, দুজনকে তুমি একসঙ্গে পাবে না। তা কুন্তীর এই কারণে, এই কুন্তী কর্ণকে তো হারালো। হ্যাঁ, এটা তো দুঃখের, ভীষণ দুঃখের, লজ্জার চোটে বলতে পারেনি। তো তাই কুন্তীর চরিত্র বর্ণনা করতে গেলে, যে কুন্তীকে সতী কেন, তার সতী বলবো, এই যে নিশ্চয়ই আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, ব্যাখ্যা কিছুটা করেছি, আগামী দিনে আরও করব। আজকে এইটুকুই বলে শেষ করছি। দ্বিতীয় পার্ট আগামী দিনে আসবো। ধন্যবাদ, নমস্কার।